সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর গণিতের ভগ্নাংশের খেলা শিখন অভিজ্ঞতার পর্ব 3 নিয়ে আলোচনা করব এবং এই পর্বে 103 ও 104 নং প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করা হবে এবং এর আগের পর্বগুলোর লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি প্রয়োজনে দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই যে 103 পৃষ্ঠা, এখানে অপকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ হেডলাইন দেওয়া আছে। তার মানে আমরা এখন অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানব। প্রথমত এখানে কিছু গল্পের আকারে তোমাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছে। প্রথমত এখানে দেখো আমরা যে রাতুল সম্পর্কে জেনেছিলাম, এখানে রাতুলকে আবার নিয়ে আসলো। দেখো রাতুলের কাছে ফিরে যাই। রাতুল পরের দিন স্কুলের টিফিনে মায়ের তৈরি 5টি পিঠা নিয়ে গেল। তার মানে রাতুল স্কুলে 5টা পিঠা নিয়ে আসলো তার মায়ের তৈরি। এখন টিফিনের সময় তার বন্ধু মিলি, হারুন, তানিয়া সাথে পিঠা ভাগ করে খাবে। তার মানে হচ্ছে তারা 4 জন হয়ে গেল। এখন তারা 4 জন ওই যে রাতুল যে পিঠাগুলো নিয়ে আসলো ওগুলো একসাথে ভাগ করে খাবে। কিন্তু এই 5টি পিঠাকে 4 জনের মধ্যে কিভাবে ভাগ করবে রাতুল ভাবতে লাগলো। তার মানে পিঠা এনেছে রাতুল 5টা, তবে তারা মানুষ হচ্ছে, তারা হচ্ছে মোট হচ্ছে 4 জন। এখন 4 জনের মধ্যে কিভাবে ভাগ করবে এটা রাতুল চিন্তা করতে লাগলো। তখন তানিয়া বলল, এখানে 5টা পিঠা আছে এবং আমরা 4 জন, এর মধ্যে 4 জনের মধ্যে ভাগ করব। তাহলে আমরা প্রত্যেকে একটি করে পিঠা নিব এবং সর্বশেষ পিঠাটি 4 ভাগ করে প্রত্যেকে 1 ভাগ করে নিব। তার মানে তানিয়া একটা সমাধান দিল। তানিয়া বলল যে পিঠা যেহেতু 5টা আছে তাহলে আমরা 4 জন 4টা পিঠা নিয়ে নিব, তারপর বাকি যে একটা পিঠা থাকবে ওই একটা পিঠা আমরা 4 ভাগ করে ওই সমান 4 ভাগ করে 1 ভাগ 1 ভাগ 4 জন নিব, তাহলে হয়ে গেল সমাধান। ঠিক আছে, তাহলে তারা প্রত্যেকে পিঠার কত অংশ পাবে সেটা কি যোগ করে বের করা সম্ভব? তোমরা পঞ্চম শ্রেণীতে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে জেনেছো, সেই অনুসারে নিচের যোগটি করে খালি ঘরে লেখো। তাহলে পিঠা ভাগ করার একটা সমাধান মোটামুটি পেয়ে গেল তারা। সেটা হচ্ছে কি 5টা পিঠার মধ্যে 4টা 4 জনে নিয়ে নিবে, বাকি যে একটা পিঠা থাকবে ওটা সমান 4 ভাগ করে একজন 1 ভাগ 1 ভাগ করে নিয়ে নিবে, তাহলে হয়ে যাবে সমাধান। এখন এখানে যে বিষয়টা হচ্ছে বলছে এখন করতে বলছে সেটা হচ্ছে একজনে কতটুকু পিঠা পেল, একজনে কতটুকু অংশ পিঠা পেল। প্রথমত প্রত্যেকে কিন্তু একটা করে পিঠা পেয়েছে, তাই না? ওই একটা পিঠাকে বলা হবে যে 1 অংশ। ভগ্নাংশের মধ্যে সব সময় সম্পূর্ণ অংশকে সবসময় 1 ধরা হয়। 1 মানে 1 অংশ আর কি, তোমরা এটা মনে রাখবে। ভগ্নাংশের ক্ষেত্রে সম্পূর্ণ অংশকে সব সময় 1 বা 1 অংশ আর কি 1 অংশ ধরা হয়। তার মানে প্রত্যেকে কিন্তু এখানে দেখো ছবিতে এই যে একটা 1 দিয়েছে। 1 কেন? কারণ একটা পিঠা করে কিন্তু একটা করে পিঠা কিন্তু সবাই পেয়েছে, তাই কিন্তু প্রত্যেকে 1 অংশ পেয়েছে 1 প্লাস। এখন 4 ভাগের 1, 4 ভাগের 1 কেন? কারণ সর্বশেষ 5 নাম্বার যে পিঠাটি অবশিষ্ট রয়ে গিয়েছিল সেই 5 নাম্বার পিঠাটিকে 4 ভাগ করে ওই 4 ভাগের 1 ভাগ কিন্তু প্রত্যেকে নিয়েছে। হ্যাঁ, 4 ভাগের 1 ভাগ 1 ভাগ করে। আর এখানে ছবির মধ্যে দেখো এটা কিভাবে বুঝবো আমরা। তোমরা এরকম যদি তোমাদেরকে ভাগ করে দেওয়া থাকে ভগ্নাংশ, আমরা কিভাবে বুঝবো? যত ভাগ করা হবে সেটা হবে যে হর। ঠিক আছে, যেমন এখানে কয় ভাগ করা হয়েছে, এখানে কিন্তু 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, এখানে কিন্তু 4 ভাগ করা হয়েছে। তার মানে ওই পিঠাটা সমান 4 ভাগ করা হয়েছে, 4টা কিন্তু বসবে যে নিচে, ভগ্নাংশের নিচে, তার মানে হচ্ছে হরের ঘরে বসবে। তার মানে যে হরের ঘরে 4 বসলো, তারপর একটা অংশ রং করে দিল, তার মানে 1 অংশ। হ্যাঁ, 4 ভাগের 1 অংশ মানে টোটাল হচ্ছে 4 ভাগ করেছে 4, এই যে 4 এটা হবে যে হর, এই যে 1 ভাগ দেখালো এখানে চিহ্ন দিয়ে রং করে, তাই 4 ভাগের 1। তার মানে এখানে এই চিত্রটা থেকে আমরা বুঝবো যে 4 ভাগের 1। তেমনিভাবে এই যে আগের এইটাতে দেখো চিত্রের মধ্যে এখানে কিন্তু সমান 4 ভাগ করেছে, 4 ভাগের মধ্যে সম্পূর্ণটাই কিন্তু রং করে দিয়েছে। তার মানে কিন্তু 4 ভাগের মধ্যে 4 ভাগই একজন পেয়েছিল সম্পূর্ণ অংশ, তাই 4 ভাগের 4। আর 4 ভাগের 4 মানে কিন্তু 1। তোমরা মনে রাখবে, হ্যাঁ, লব এবং হর সমান হওয়া মানে হচ্ছে কিন্তু ফলাফল 1। এগুলো তোমরা আশা করে জানো। যেমন এই 4 ভাগের 4, যেহেতু এখানে যে দেখো 4, এটা মানে হচ্ছে 4 ভাগের 4, আর 4 ভাগের 4 লব হর সমান মানে হচ্ছে ফলাফল 1, এই যে জন্য 1 লিখেছে এখানে। তারপরে এটা হচ্ছে 4 ভাগ, টোটাল 4 ভাগকে 4 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 4 ভাগের 1। এখন এই যে একজনে কিন্তু এই একটা অংশ পিঠা পেয়েছে প্লাস এই 4 ভাগের 1 অংশ পিঠা পেয়েছে, তাহলে একজন কতটুকু অংশ পিঠা পেল? 1 এবং 4 ভাগের 1 আমরা যোগ করব। তাহলে তোমরা কিন্তু আগে থেকেই অনেকেই জানো এই যোগগুলা, আমরা এখন কিন্তু এই যোগটা করব, মানে পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশের যোগ। কিভাবে করব? এই যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু
মনে মনে একটা এক থাকে, মানে যে কোনো পূর্ণ সংখ্যা তো অবশ্যই লব, যেমন এখানে এক, এটা হচ্ছে লব, একের নিচে একটা হর, মনে মনে এক আছে। হ্যাঁ, তার মানে ওই 1 এবং 4-এর লসাগু এরকম থাকলে আমরা সরাসরি লসাগু, এই 4কেই কিন্তু আমরা লসাগু ধরে নেব। ঠিক আছে, তাহলে আমরা 4কেই লসাগু ধরে নিলাম। ঠিক আছে, 4 লসাগু হলো। এবার লসাগু, এই যে ভগ্নাংশের যোগ কিভাবে করে, এই লসাগু এর সাথে লসাগুকে হর দিয়ে ভাগ করব, ভাগ করে যেটা পাবো ফলাফল সেটার সাথে লবের গুণ, মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, মানে হর দিয়ে ভাগ, ভাগ করে যা পাবো তার সাথে লবের গুণ। এবং এখানে দেখো পূর্ণ সংখ্যা যদি হয়, পূর্ণ সংখ্যা হলে সরাসরি লসাগুর সাথে গুণ দিয়ে দিব। যেমন এখানে 1, এটা পূর্ণ সংখ্যা, তাহলে আমরা কি করব, সরাসরি 1-এর সাথে 4-এর গুণ দিয়ে দিব। ঠিক আছে, আর বিস্তারিত বোঝার দরকার নেই, তোমরা সরাসরি যে 4-এর সাথে 1-এর গুণ দিয়ে দিবে। ঠিক আছে, আর বুঝতে গেলে হচ্ছে কোন রকম, নিচে মনে মনে 1 ছিল। ঠিক আছে, তাহলে এই যে 1-কে 4 দিয়ে ভাগ করলে, এটা অনেক জটিল প্রসেস, কিন্তু তোমরা ওই বিষয়ে না যাও, তোমরা একবার যখন বুঝে যাবে তখন কিন্তু বিষয়গুলো এমনিতে বুঝে যাবে। দেখো আমরা সরাসরি কি করব, এই যে পূর্ণ সংখ্যা, এই যে 1-কে এই লসাগু 4 দিয়ে গুণ করে দেব, 4-একে 4, তাহলে আমরা এখানে কি লিখে দেব, এখানে আমরা প্রথমত 4 লিখলাম। তারপর এই যে আবার পরবর্তীটা দেখো, এই যে হর, এই যে হর দিয়ে ভাগ বলেছিলাম, তাহলে হর 4, এই 4-এর সাথে 4 ভাগ করলে কত হবে, 1 পাওয়া যায়। ওই 1-এর সাথে লবের গুণ, তার মানে 1-একে 1, তার মানে 4, এই যে যোগ, মাঝখানে যোগ চিহ্ন ছিল, যোগ 1, তাহলে 4 যোগ 1 করলে কত হয়, 5, তার মানে হচ্ছে 4/5। তাহলে আমরা এখানে লিখবো যে 4/5, এখানে আমরা উপরে 5 লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এখানে লিখতে কষ্ট হয়, তাই একটু লেখাটা একটু সুন্দর হচ্ছে না এবং দাগের সাথে লেগে যাচ্ছে। তোমরা আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে কি 4/5, তার মানে এখানে আমরা কি বসাবো, এখানে আমরা বসাবো 4/5, তার মানে প্রত্যেকে কিন্তু এই যে সম্পূর্ণ একটা অংশ পিঠা এবং 4/1 অংশ, মানে 1 ভাগ পিঠা, তাহলে টোটাল কতটুকু পেল, 4/5 অংশ। তার মানে প্রত্যেকে, মানে 4 জনের মধ্যে একজন কিন্তু 4/5 অংশ করে করে পিঠা পেল। ঠিক আছে, তাহলে আবার দেখো উপরের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে রাতুল তার বন্ধুরা প্রত্যেকে পিঠার 4/, হ্যাঁ এখানে দেখো এই 4/5 অংশ পিঠা পাবে, এটা ওরাও পেয়েছে। হ্যাঁ, আশা করি কিভাবে পেয়েছে এটা তোমরা বুঝেছো। এবার দেখো এখানে একটি বিষয় খেয়াল করে দেখো, 4/5 ভগ্নাংশটির লব হরের চেয়ে বড়, এই ধরনের ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ, যেটাকে ইংলিশে বলে ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, মানে অপকৃত ভগ্নাংশ। তাহলে এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে লব যদি বড় হয়, আমরা কিন্তু লব বড় হয় যেরকম একটা ভগ্নাংশ পেয়েছি, লব বড় হর ছোট হলে সেটাকে বলে যে অপকৃত ভগ্নাংশ। তাহলে আমরা অপকৃত ভগ্নাংশের সংজ্ঞা কি বলতে পারি, বা অপকৃত ভগ্নাংশ কি? অপকৃত ভগ্নাংশ হচ্ছে যে সব ভগ্নাংশের লব বড় হর ছোট, তাকে বা সেসব ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে। বা যে ভগ্নাংশের হরের চেয়ে লব বড় হয় সেসব ভগ্নাংশকে অপকৃত ভগ্নাংশ বলে বা ইমপ্রপার ফ্র্যাকশন বলে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে 4/5 এই ভগ্নাংশটিকে আমরা কি বলতে পারি, অপকৃত ভগ্নাংশ বলবো, এবং এটাকে ভেঙে এক সমস্ত 4/1 আকারে লিখতে পারি। এই যে এখানে 1 দিয়ে আবার 4/1 করলে এটাকে পড়া হবে কিভাবে, এক সমস্ত, তোমরা আশা করি পঞ্চম শ্রেণী থেকে এইগুলো পারো। তারপর আমি একবার বলে দিচ্ছি, দেখো এটাকে আমরা পড়বো যে এক সমস্ত 4/1, বাংলায় কিভাবে পড়বো আর কি, বাংলায় পড়বো যে এক সমস্ত 4/1। ঠিক আছে, এক সমস্ত 4/1। তাহলে এটাকে আমরা এখন কিভাবে পেলাম, এই যে 4/5 থেকে এটা কিভাবে পেল, এই 4/5 মানে কি, 4/5 মানে কিন্তু 5কে 4 দিয়ে ভাগ করা। তাহলে আমরা এখন এই কাজটা করি, দেখো এই যে 5কে আমরা কি করব, 4 দিয়ে ভাগ করব। 5কে এখন আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 5কে 4 দিয়ে ভাগ করলে কয়বার যায়, যে কিন্তু 4×1 4। ঠিক আছে, 4×1 4। ঠিক আছে, একবার যাচ্ছে জাস্ট। তাহলে 4×1 4, নিচে যে 5 থেকে 4 বিয়োগ করলে 1 আসবে, মানে এখানে ভাগশেষ 1 আসলো। এবার এই যে আমরা এই যে এখানে যেটা ভাগফল যেটা পাবো, এটাকে আমরা পূর্ণ সংখ্যা ধরবো, এবং এই যে এটা তার মানে এক সমস্ত কত, ওই যে 4, এটাকে আমরা যেটা এই যে আগে যেটা হর ছিল, হরটাকে হরের জায়গায় লিখবো। ঠিক আছে, মানে এক সমস্ত 4/, কত, এই যে ভাগশেষটা উপরে লিখবো, ভাগশেষকে লবের ঘরে লিখবো। তাহলে এক সমস্ত 4/1 এভাবে পেয়েছে। আশা করি এটা 4 লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, দেখতে না পারলেও আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে যে ভাগফল যেটা পাবো, ভাগফলটাকে পূর্ণ সংখ্যা ধরবো, তারপর আগে থেকে যে হরটা ছিল হরটাকে হরের ঘরে রাখবো, আর ভাগশেষটাকে লবের ঘরে
বসাই দেব, তাহলে কি পেয়ে গেলাম 1/4 এই যে 1/4 এইভাবেই পেল, যেখানে ভগ্নাংশটিকে একটি পূর্ণ সংখ্যা ও একটি ভগ্নাংশের সমন্বয়ে লেখা হয়েছে। তার মানে এখানে পূর্ণ সংখ্যা কোনটা? 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, 4/1 হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ মানে একটা ভগ্নাংশ আর কি, ঠিক আছে। আর এই যে দেখো লেখা হয়েছে এইরূপ একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা কি জানলাম? হ্যাঁ আমরা জানলাম যে এরকম একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ এরকম যখন আমরা পাবো সেটাকে বলবো যে আমরা মিশ্র ভগ্নাংশ। এখন আমি আরেকটা বিষয় বলে রাখি, এটাকে মিশ্র ভগ্নাংশ কেন বলা হয়? মিশ্র ভগ্নাংশ বলা হয় কারণ এখানে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? যে এখানে আমরা যে একটা পূর্ণ সংখ্যা বলছি এক কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা যে আমরা জেনেছিলাম লব বড় হর ছোট, এটাকে আরও একভাবে বলা যায়, সেটা হচ্ছে কি 1-এর সমান ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, বা বলতে পারি 1-এর সমান বা 1-এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। তার মানে এখানে যে 1 আছে 1 কিন্তু অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে আমরা কি বুঝলাম? বুঝলাম যে প্রকৃত ভগ্নাংশ সব সময় 1-এর চাইতে ছোট হবে। এটা মনে রাখবে তোমরা, প্রকৃত ভগ্নাংশ সর্বদা বা সব সময় 1-এর ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশ সব সময় 1-এর সমান হতে পারে অথবা 1-এর চাইতে বড় হতে পারে, বড় হবে, ঠিক আছে। তাহলে এই যে একটা প্রকৃত এবং একটা অপ্রকৃত দুটাই যখন থাকবে সেটাকেই আমরা বলবো যে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশে আমরা একটা অপ্রকৃত সেটা না বলে বলা হচ্ছে যে কি একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ বা ভগ্নাংশ আর কি, ঠিক আছে। এরকম মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু সব সময় একটা পূর্ণ সংখ্যা পাবো আর একটা প্রকৃত ভগ্নাংশ পাবো, কারণ এরকম মিশ্র ভগ্নাংশ যখন বানানো হয় তখন ওই যে অপ্রকৃত ভগ্নাংশটা ভেঙে একটা পূর্ণ সংখ্যা করে ফেলি আর একটা আমরা প্রকৃত ভগ্নাংশ করে নেই, ঠিক আছে। তাহলে মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন তোমরা আশা করি বুঝে গিয়েছো। তাহলে 1/4 ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে মিশ্র ভগ্নাংশ আলাদা কিছু নয়, ঠিক আছে। তাহলে আমরা কি কি জানলাম? ভগ্নাংশের 3টা প্রকার সম্পর্কে আমরা এখন আইডিয়া পেলাম। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 1-এর চেয়ে ছোট ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে, বা যে ভগ্নাংশের লব ছোট হওয়ার বড় সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলে। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে, বা বলতে পারে যে 1-এর সমান ভগ্নাংশ বা 1-এর চেয়ে বড় ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আবার হচ্ছে যে ভগ্নাংশের মধ্যে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে, বা বোঝার সুবিধার্থে আমরা বলতে পারি যে ভগ্নাংশের মধ্যে যে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ দুটাই যেটাতে থাকবে সেটাকেই আমরা বলবো যে মিশ্র ভগ্নাংশ। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার দেখো অপ্রকৃত ভগ্নাংশকে 4/5 আমরা মিশ্র ভগ্নাংশ আকারে এই যে 1/4 আকারে প্রকাশ করতে পারি, যেটা আমরা একটু আগেই দেখালাম। এই যে 4/5 মানে যে কোনো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা এই যে লব যেটা আছে 5, এই যে 5কে আমরা 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল যেটা পাবো ভাগফল হবে যে পূর্ণ অংশ, পূর্ণ সংখ্যা, আর ওই যে আগে থেকে হর যেটা ছিল হর হরের ঘরে বসবে, এবং ভাগশেষ যেটা পাবো সেই ভাগশেষটা বসবে যে লবের ঘরে। তার মানে আমরা 1/4 পেলাম। আশা করি তোমরা এটা সঠিকভাবে সহজভাবে বুঝতে পেরেছো। এবার একটু উপরে তুলি। হ্যাঁ, কি বলা হচ্ছে, এবার চলো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায় তা একটু দেখে নেই। তোমরা পঞ্চম শ্রেণীতেও কিন্তু এগুলো পেয়েছো। তারপর আমরা আরেকবার দেখি। একটা মিশ্র ভগ্নাংশ দিয়েছে, মনে করি 1/5 বা যে কোনো মিশ্র ভগ্নাংশই দেখ না কেন তোমাদেরকে কিভাবে অপকৃততে নিয়ে যাব সেটা দেখো। প্রথমত হর হর একই থাকবে। এবার লবের ক্ষেত্রে কি করব দেখো, এই যে হরের সাথে পূর্ণ সংখ্যার গুণ, কি বলছি, হর গুণ পূর্ণ সংখ্যা। যেমন এখানে হর হচ্ছে 5, এই হরের সাথে পূর্ণ সংখ্যা 1-এর গুণ, তার মানে 5 গুণ 1। তারপরে ওই লবের যোগ, হ্যাঁ তার গুণফল যেটা পাবো সেটার সাথে অবশ্যই আমরা এই যে লবের কি করব, যোগ করব। তোমরা অবশ্যই মনে রাখবে গুণের কাজ আগে করতে হয়, তাই আমরা অবশ্যই আগে এই যে পূর্ণ সংখ্যা এবং হর, এই যে হরের সাথে পূর্ণ সংখ্যা এই কাজটা কিন্তু এই দুটার গুণটা আগে করব। গুণ করে গুণফল যেটা পাবো সেটার সাথে আমরা লবের যোগ করব। তাহলে যোগ করলে কি, এই যে প্রথমত গুণ করলাম 5-এ 5, 5-এর সাথে 2 যোগ করলে 7, তাহলে 5/7ই হবে যে অপকৃত ভগ্নাংশ, নির্ণেয় অপকৃত ভগ্নাংশ।
তাহলে 5/7 অপকৃত ভগ্নাংশ পেলাম। এবং এটাকে যদি মিশ্র ভগ্নাংশ নিতে যাই কিভাবে নেব, 7কে আমরা 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা ভাগফল 1 পাবো। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ অংশ 1, পূর্ণ সংখ্যা 1 হচ্ছে ভাগফল। তারপর এই যে হর তো 5, এই 5টাকে আমরা হরের ঘরে লিখব। তারপর ভাগশেষ 2 পাবো, সেই 2টাকে এখানে লবের ঘরে লিখবো। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। হ্যাঁ, একক কাজটা তোমরা নিজেরা করবে, নিচের সমস্যাগুলো তোমার খাতায় করে শিক্ষকের কাছে জমা দাও। আমরা এখন একক সমস্যাগুলো দেখি। হ্যাঁ, একক সমস্যা দেখো, আমরা পরবর্তী পেজে যাই, 104 পৃষ্ঠায় আসলাম। হ্যাঁ, একটু উপরে তুলে আবার, হ্যাঁ এই যে দেখো কি বলা হচ্ছে, 1 নম্বর যে নিচের রং করা অংশগুলো ভগ্নাংশ আকারে লিখে প্রকাশ করো। এগুলো একদম সহজ, তবে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে, না বুঝলে কিন্তু কঠিন মনে হতে পারে। ঠিক আছে, আমরা একদম সহজভাবে বুঝবো। দেখো তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এরকম ভগ্নাংশ কিভাবে বুঝবো। প্রথমত যত ভাগ করা হবে, হ্যাঁ যত ভাগ করা হবে টোটাল ভাগটাকে বা সম্পূর্ণ ভাগকে ধরবো যে আমরা হর। যেমন এখানে প্রথম এটার মধ্যে কয় ভাগ করা হয়েছে, মানে রং করা অংশ বা রং করা হয় না এরকম টোটাল কয় ভাগ, আমরা টোটাল দেখতে পাচ্ছি উপরে 3 ভাগ নিচে 3 ভাগ, তার মানে টোটাল 6 ভাগ করা হয়েছে। তাহলে 6কে আমরা এই যে হরের ঘরে আমরা লিখবো যে 6। হ্যাঁ, এবার রং করেছে কতটুকু অংশ, দেখো রং করেছে কিন্তু কত ভাগ, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তার মানে টোটাল 6 ভাগের মধ্যে 4 ভাগ রং করেছে। তাহলে আমরা এবার ওই লবের ঘরে কত বসাবো, 4 বসাবো, লবের ঘরে সুন্দর করে 4 লিখে দিবে। তাহলে এটা হচ্ছে 6 ভাগের 4। এবার পরবর্তীটা এভাবে তোমরা আশা করে যে সমাধান করতে পারবে। আমরা প্রথমত টোটাল কত ভাগ দেখবো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 5 6 7 8 9 10 11 12, তাহলে টোটাল 12 ভাগ, যেহেতু তাহলে 12টা কোথায় বসবে, হরের ঘরে। তাহলে আমরা নিচে কি বসাবো, নিচে বসাবো যে 12। ঠিক আছে, লেখা আশা করি তোমরা বুঝতে পারছো, এটা হচ্ছে 12। এবার রং করেছে কতটা, কয় ভাগ দেখো, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 6 7 8 9, তাহলে 9 ভাগ রং করেছে, তার মানে 9 বসবে লবের ঘরে। তার মানে 12 ভাগের 9, এই ক্ষয়টা হচ্ছে 12 ভাগের 9। তারপরে গ নাম্বারটা দেখো, টোটাল কত ভাগ করেছে সেটা গুণে আমরা হরের ঘরে বসাবো। তাহলে টোটাল কত ভাগ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25, আমরা 25 ভাগ পেলাম টোটাল। তাহলে আমি এখানে পাশে লিখি, তাহলে 25টা হবে যে আমাদের হর। ঠিক আছে, আশা করি তোমরা সহজে বুঝতে পারছো। তাহলে 25টা হর। এবার 25 ভাগের কত, আমরা এবার লব কত হবে, রং করা অংশই হবে যে লব। তাহলে কতটুকু, কয়টা ঘর রং করলো, আমরা একটু সহজে গুনবো। হ্যাঁ দেখো 1 2, আমরা একটু দাগ দিয়ে দিয়ে গুনি, 1 2 হ্যাঁ 3 4 5 6 7 8 9, তাহলে 9টা ভাগ আমরা রং করেছে পেলাম। তাহলে লবের ঘরে হবে যে 9। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো, বাকিগুলো তোমরা নিজেরাই বের করতে পারবে। তারপর আমরা একটু করে নিই এগুলো। 1 2, এখানে কয় ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, তাহলে 20, এই যে 20 হবে যে এখানে হরের ঘরে হবে যে 20। এবার উপরে লবের ঘরে হবে যে কতটা ঘর রং করছে দেখো, 1 2 3 4 5 6 হ্যাঁ 7 8 9 10 11। ঠিক আছে, 11 হবে যে লব। তোমরা কিন্তু একবার চেক করার জন্য দুইবার গুনবে। ঠিক আছে, আমি একবারেই করে নিচ্ছি, তোমরা কিন্তু একটু চেক করে দুইবার গুনে তারপর শিওর হবে, কারণ অনেক সময় কিন্তু গোনার ক্ষেত্রে ভুল হতে পারে আমাদের। ঠিক আছে, আচ্ছা তারপরে নাম্বারটা কত, একদম সহজ, 1 2 3 4 5, তাহলে 5 হবে যে আমাদের, হ্যাঁ 5 হবে যে হরের ঘরে হবে যে 5, লবের ঘরে হবে যে দুইটা দেখা যায় স্পষ্ট, তাহলে আমরা এখানে 5 ভাগের 2 লিখব। হ্যাঁ 5 ভাগের 2 হবে যে এটা হবে কি দেখো, 1 2 3 4 5 6, টোটাল 6 ভাগ আছে, তার মানে এই যে হরের ঘরে হবে যে 6 ভাগের 3টা ঘর রং করেছে দেখতে পাচ্ছি, তাহলে 6 ভাগের 3। তারপর এটা দেখো, এটা কিন্তু অনেকগুলো ঘর ছোট ছোট, হ্যাঁ আছে একটা, এটা তোমরা নিজেরাই করো। ঠিক আছে, কারণ এটা গুনতে, এই যে ছোট ছোট ঘর আমার গুনতে অনেকক্ষণ লাগবে। ঠিক আছে, আর এখানে কিন্তু অনেক দূর থেকে দেখছি আমি, দূর থেকে কিন্তু ঘরগুলো একটু ভুলও হয়ে যেতে পারে, তাই আমি গুনছি না, এই কাজটা তোমাদেরকে দিব। তাহলে কি করবে আমি বলি, তোমরা হরের ঘরে টোটাল যত ভাগ আছে সেটা হরের ঘরে লিখবে এবং রং করা অংশ
কি করবে, রং করা অংশ এখানে লবের ঘরে লিখবে, হয়ে যাবে সমাধান। একদম ইজি কিন্তু, আশা করি তোমরা এটা খুব সহজে পারবে। ঠিক আছে, আচ্ছা এবার 2 নং প্রশ্নটা দেখি। 2 নাম্বারটাও কিন্তু সেম কাজ, তবে একটু এখানে কিন্তু আবার ফুল দিয়ে করানো হচ্ছে আমাদেরকে। হ্যাঁ দেখো, ছবির পাশে দেওয়া ভগ্নাংশগুলো প্রকাশের জন্য ছবির নির্দিষ্ট অংশ রং করো। হ্যাঁ একটি করে দেখানো হলো। আচ্ছা এখানে কিন্তু রং আমাদেরকে করতে হবে, ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে আমরা একটা যেটা করে দেওয়া আছে এটা করে না দেওয়া থাকলেও কিন্তু আমরা পারবো। কেন, কারণ আমরা আগে থেকে এগুলো বুঝে গিয়েছি। কারণ এখানে দেখো হর 8, হর 8 মানে হচ্ছে 8 ভাগ টোটাল। 8 ভাগের মধ্যে রং করতে হবে কত ভাগ, 4 ভাগ। 8 ভাগের 4 ভাগ, তার মানে 4টা ঘর রং করে দেবে, এখানে করে দেওয়া আছে, হয়ে গেল। এবার 6 ভাগের 2, এখানে দেখো তার মানে টোটাল 6টা ভাগ আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6। এই 6 ভাগের মধ্যে রং করব কত ভাগ বলো দেখি, 2 ভাগ। তাহলে তোমরা এখানে 2 ভাগ, আমি তাহলে 2 ভাগ রং করে দিই তোমাদের। এই যে এখানে দেখো, এই যে 2 ভাগ, আমরা এখানে হচ্ছে 2 ভাগ, তাহলে এই 2 ভাগ আমরা কি করব, রং করব। ঠিক আছে, এই 2 ভাগ, এই যে আমি একটু এখানে জাস্ট কি করে দিচ্ছি, জাস্ট এরকম করে দিচ্ছি। তাহলে 2 ভাগের মধ্যে করলাম আমি, তাহলে এই 2 ভাগ করলাম, এটাই হয়ে গেল যে 6 ভাগের 2। তোমরা সুন্দর করে রং করতে পারবে, আমি জাস্ট বোঝার সুবিধার্থে এরকম দিলাম। এবার 4 ভাগের 3, তার মানে টোটাল 4 ভাগ দেখতেই পাচ্ছি, রং করবো যে 3 ভাগ। আমরা 3 ভাগ, এই যে আমরা এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, ঠিক আছে, যে কোনো 3 ভাগকে আমরা রং করে দিলেই হবে। ঠিক আছে, এই যে এই 1 ভাগ রং করলাম, 2 ভাগ রং করলাম, তোমরা এগুলা সম্পূর্ণ ভরাট করে দেবে, মাঝখানের বৃত্তটা বাদ দিয়ে, এই ফুলের বৃত্তটা বাদ দিয়ে, এই যে এখানে এগুলো এই যে 3 ভাগ রং করে দিবে তোমরা, তাহলে হয়ে যাবে যে 4 ভাগের 3। এবার এটা দেখো 4 ভাগের 1। হ্যাঁ এখানে 4 ভাগের 1 কিভাবে দেখো, হ্যাঁ এখানে প্রথমত হচ্ছে এখানে টোটাল 4 ভাগ করতে হবে, তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ। এটা কিন্তু একটু জটিল মনে হতে পারে তোমাদের অনেকের, কেন, কারণ এখানে কিন্তু অনেকগুলা ভাগ আছে, তাহলে অনেকগুলা ভাগের মধ্যে আমাদেরকে টোটাল 4 ভাগ করে নিতে হবে। তাহলে 4 ভাগ কিভাবে করব, প্রথমত আমরা বোঝার সুবিধার্থে এখানে কয় ভাগ আছে এটা গুনে নেই। দেখো 1 ভাগ, আচ্ছা একটু দাগ দিয়ে করি, আচ্ছা দাগ দিলে তো সমস্যা হবে, আমরা গুনে নেই সহজভাবে। 1, আচ্ছা একটা প্রথমটাতে দাগ দিই, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ভাগ আছে। তাহলে আমরা 2টা ভাগকে 1 করে নেব। ঠিক আছে, তাহলে 2টা ভাগকে 1 করে নিলে টোটাল 4 ভাগ হয়ে যাচ্ছে। তাহলে 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে আমরা 1 ভাগ রং করা মানে 2 ভাগ রং করব। ঠিক আছে, 1 ভাগ রং করব মানে কয় ভাগ, 2 ভাগ রং করব। তাহলে 2 ভাগ রং করলে কিন্তু আমাদের হয়ে যাবে যে 1 ভাগ, কারণ এখানে 2টা ভাগ সমান আমরা 1 ভাগ ধরেছি। ঠিক আছে, 2টা ভাগ সমান 1 ভাগ ধরেছি, কারণ এখানে এই যে 8 ভাগের মধ্যে নিচে হর 4 লিখেছে, তার মানে হচ্ছে অবশ্যই 2 ভাগকে 1 ভাগ ধরা হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 ভাগকে 1 ভাগ ধরা হলে এখানে টোটাল 4 ভাগ, দেখো যে এই দুটো মিলে 1 ভাগ, এই দুটো মিলে এই যে 1 ভাগ 2 ভাগ, তাহলে 3 ভাগ, এই 4 ভাগ। তাহলে 4 ভাগের মধ্যে 1 ভাগ রং করলাম। 1 ভাগ রং করা মানে 2টা ঘর রং করা। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 8 ভাগের 5, 8 ভাগের 5, এটাই দেখো 8 ভাগের 5, এখানে কিন্তু 8টাই আছে মনে হচ্ছে। দেখো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টাই আছে, তার মধ্যে 5টা রং করব, তার মানে 3 ভাগ ফাঁকা রাখবো। তাহলে আমরা এই যে 5টা আমি দিয়ে দেখাচ্ছি, আমরা এখানে এই যে এখানে, আচ্ছা এই যে 1 2 3, এই 3টা ঘর ফাঁকা রাখবো আমরা এতটুকু পর্যন্ত, এটা পর্যন্ত। হ্যাঁ এটা পর্যন্ত আমরা এগুলো কি করব, এগুলো আমরা রং করে দেব। তাহলে এগুলো রং করে দিলেই হয়ে যাবে আমাদের, এই যে আমি যে দাগগুলো দিলাম এগুলো রং করে দেব, হয়ে যাবে 8 ভাগের 5। তারপরে দেখো 2 ভাগের 1, 2 ভাগের 1 মানে এখানে দেখতেই পাচ্ছি আমরা জাস্ট 2টা অংশ আছে, এই যে দাগের এই 1 ভাগ এই 1 ভাগ, আমরা তার মধ্যে যে কোনো 1 ভাগকে আমরা কি করে দেব, যে কোনো 1 ভাগকে রং করে দেব। এটাকে মনে করো যে আমরা রং করে দিলাম, তাহলে হয়ে গেল যে 2 ভাগের 1 ভাগ। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো। তার মধ্যে তোমরা জাস্ট বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলি, এই 4 ভাগের 1 এটা কিন্তু একটু ভালোভাবে বুঝবে তোমরা। এখানে টোটাল কিন্তু 8 ভাগ করা হয়েছে, তাহলে হরে যেহেতু 4 লিখেছে, তার মানে এখানে প্রতি 2 ভাগকে 1 ভাগ ধরা হয়েছে, তাই আমরা উপরে 1 ভাগ মানে 2 ভাগ রং করব আর নিচে 4 লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ তাহলে এই যে 104 পৃষ্ঠাও আমরা সমাধান পেয়ে গেলাম। এই হলো 103 এবং 104 এর সহজ সমাধান। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।